আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা একটি কবিতা পড়ব। খুবই জনপ্রিয় একটি কবিতা, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কারণ এটিও শেক্সপিয়ারের লেখা একটি অত্যন্ত মানে তার যে বিভিন্ন যে কবিতা আছে তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় কবিতা। তো যাই হোক, কবিতাটি শুরু করার আগে আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, মানে রিসাইট করে শোনাচ্ছি। কারণ কবিতার সবচেয়ে বড় দিকটা হচ্ছে যে তার যে একটা নান্দনিক দিক থাকে, যেটাকে বলা হয় এস্থেটিক বিউটি। সেই এস্থেটিক বিউটিটা হচ্ছে যে কবিতার যে ছন্দ, তার যে ভাষা, তার যে রাইম প্যাটার্ন, এইগুলোর ওপর নির্ভর করে কবিতার যে সৌন্দর্য। তাই কবিতার কিন্তু একটা বড় দিক হচ্ছে যে কবিতা পাঠ করতে হয়, মানে হচ্ছে যে কবিতাকে রিসাইট করতে হয়। তা যার ফলে আমি তোমাদেরকে কবিতাটি প্রথমে রিসাইট করে শোনাবো, কারণ কবিতার এই নান্দনিক দিকটি, এই এস্থেটিক যে বিউটি, সেটা তোমরা বুঝতে পারবে যখন এটাকে রিসাইট করা হবে। এবং বুঝতে পারবে যে কবিতাটি যে কত সুন্দরভাবে শেক্সপিয়ার লিখেছেন। যাই হোক, আমি কবিতাটি রিসাইট করছি। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often his gold complexion dimmed, and every fair from fair sometime declines by chance and nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of the fair thou wast, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as man can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. তাই এই হচ্ছে একটি ছোট্ট কবিতা। নিশ্চয়ই তোমাদের শুনতে ভালো লেগেছে, হয়তো কিছু বুঝতে পারোনি, কিন্তু কবিতার এটি একটি বড় দিক হচ্ছে যে যেমন গানের ক্ষেত্রে আর কি, যে সবসময় যে আমরা ভাষাটি বুঝি বা কি বলতে চাইছে বুঝি তা নয়, কিন্তু শুনে খুব ভালো লাগে। তা এই কবিতাটার মধ্যে সেই বৈশিষ্ট্যটি রয়েছে। এখন কথা হচ্ছে কবিতাটি এত ভালো লাগছে কেন শুনতে? তার কারণ হচ্ছে যে এই কবিতাটির মধ্যে কতগুলো কোয়ালিটিস আছে। সেগুলো কি কি? যেমন এই কবিতাটি প্রথমে যদি তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে যে এটা 14 লাইনে লেখা, খুবই ছোট্ট একটি কবিতা, এবং কোনো স্ট্যান্সা নেই, মানে সিঙ্গল স্ট্যান্সা, কিন্তু তবুও এর মধ্যে একটি ছোট ছোট একটা মানে স্ট্যান্সা ডিভিশনের একটা সেন্স আছে। সেটা কিরকম? খুব ভালো করে খেয়াল করলে দেখবে যে প্রথম 4 লাইন, তারপরে দ্বিতীয় যে 4 লাইন এবং তৃতীয় যে 4 লাইন, এর মধ্যে একটা একটা খুব ডিস্টিংক্ট একটা যে ডিভিশন আছে। কি বলা হয় এই ধরনের যে স্টাইলে কবিতা লেখা, এই যে 4 লাইনে যে ছোট ছোট ভাগ করে যে কবিতা লেখা হয়, এই 4 লাইনের এই ছোট ছোট ভাগগুলোকে বলা হয় কোয়াট্রেন্স। কোয়াট্রেন্স অর্থাৎ কোয়াট্রেন্স মানে হচ্ছে যে 4 লাইন স্ট্যান্সা। তা আমরা যদি পোয়েমটিকে খেয়াল করি তাহলে দেখবো যে এরকম পরপর 3টে কোয়াট্রেন্স আছে। 4-4-4 অর্থাৎ 12 লাইন হলো। আর তারপরে আবার দুটো লাইন আছে, যে দুটো লাইনও কিন্তু তার অন্তে মিল আছে, মানে হচ্ছে টু রাইমড লাইনস। এই টু রাইমড লাইনস মানে দুটো লাইন থাকবে কিন্তু অন্তে মিল থাকবে, এটাকে বলা হয় কাপলেট। COUPLET, কাপলেট। মানে আমরা যে চা খাই সেই কাপলেট নয়, এটা হচ্ছে
COUPLET, কাপলেট, অর্থাৎ দুটো লাইন যখন একটা নির্দিষ্ট ছন্দে লেখা হয় কোন কবিতা, এরকম দুই 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 লাইনে এরকম ভাবে পরপর লেখা হয়, এগুলোকে কাপলেট বলা হয়। তাহলে শেক্সপিয়ারের এই পোয়েমটার মধ্যে আমরা দেখছি যে তিনটে কোয়াট্রেটস রয়েছে এবং শেষে একটি কাপলেট আছে। এবং যে কবিতার মধ্যে যে রাইম স্কিম মানে হচ্ছে যে অন্তে যে মিল থাকে কবিতার, এটা কবিতার একটি বৈশিষ্ট্য। এই রাইম স্কিমটা কিন্তু যদি আমরা খেয়াল করি, যেটাকে বলা হয় যে টেকনিক্যালি যেটাকে বলা হয় যে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, অর্থাৎ অল্টারনেটলি রাইম, মানে প্রথম যে লাইনটি তার অন্তের সঙ্গে তৃতীয় লাইনটির মিল আছে। এইভাবে যদি আমরা দেখি যে একটি একটি লাইনকে বাদ দিলে তার আগের লাইনের সঙ্গে যে পরের লাইনটি তার সঙ্গে মিল আছে। তো এরকম একটি খুবই ইন্টারেস্টিং একটি রাইম স্কিম, এটা কিন্তু শেক্সপিয়ারের নিজস্ব তৈরি রাইম স্কিম। এই রাইম স্কিমে তিনি লিখেছেন শুধু এই কবিতাটি নয়, তার সমস্ত কবিতা। এবং এই প্রতিটি কবিতাই কিন্তু মানে 14 লাইনেই লেখা, কয়েকটি যদিও 13 লাইন 12 লাইন এরকম আছে, একটু বেশি আছে, কিন্তু মোটামুটি ভাবে সবই 14 লাইনে লেখা। তাই এই কবিতাগুলোকে কি বলা হয় যেগুলো 14 লাইনে লেখা হয়? এগুলোকে বলা হয় সনেট। সনেট, SONNET। সনেট কথাটার মানে হচ্ছে লিটল সং। তা শেক্সপিয়ার হঠাৎ এরকম লিখলেন কেন? তার কারণ হচ্ছে যে এই ধরনের সনেট লেখার একটা মারাত্মক প্রচলন তখন ইংল্যান্ডে চালু হয়েছিল। কোন সময়? মানে শেক্সপিয়ারের সময়, যেটা আমি বলছি কি যে রেনেসান্স এজ, মানে নবজাগরণের সময়, যেটা হচ্ছে 16th সেঞ্চুরি। তাই 16th সেঞ্চুরিতে ইংল্যান্ডে এই বিশেষ ধরনের এই সনেট লেখার একটা মারাত্মক একটা যে টেন্ডেন্সি তৈরি হয় সমস্ত কবিদের মধ্যে। সবাই সেই সময় এমন কোন কবি ছিল না যে সনেট লেখেন। কেন এত পপুলারিটি? তার কারণ হচ্ছে যে এই সনেট গুলোকে বলা হতো যে মিডিয়াম অফ লাভ, মানে ভালোবাসার কথা, প্রেমের কথা এই কবিতার মধ্যে দিয়ে বলা হতো। এই বিশেষ ধরনের কবিতার মূল উদ্দেশ্যই ছিল যে কবি তিনি তার যে প্রেমিকা, সেই প্রেমিকার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা তিনি জানাবেন, এবং অবশ্যই সেটা সনেট লেখার মধ্যে দিয়ে। যেহেতু মানে প্রেমের বিষয়, ভালোবাসার বিষয় জড়িয়ে আছে এই ধরনের কবিতার সঙ্গে, তাই স্বাভাবিকভাবেই এই কবিতা ইংল্যান্ডে ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়। এখন কথা হচ্ছে যে এই ধরনের কবিতা প্রথম কে লিখেছিল? সবকিছুরই প্রথম কে লিখেছিল এটা আমরা জানতে ইচ্ছে করে, যদিও সবসময় সেটা পরিষ্কারভাবে বলা সম্ভব হয় না। তবে মোটামুটি ভাবে যেটা বলা হয় যে প্রথম সনেট লেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা যিনি অর্জন করেছিলেন, তিনি ইটালির একজন কবি, আরেকটু সময় আগে, মানে আর্লি রেনেসান্স এজে আর কি, সেই সময়ের একজন অত্যন্ত জনপ্রিয় কবি, তার নাম হচ্ছে পেট্রাক। পেট্রাক প্রথম এই ধরনের কবিতা লিখতে শুরু করেন, 14 লাইন পোয়েম। তার কবিতার ছন্দটা একটু অন্যরকম ছিল, যেটাকে বলে অক্টেভ সেস্টেটে ভাগ করা ছিল, মানে অক্টেভ মানে হচ্ছে 8 লাইন এবং তারপরে হচ্ছে সেস্টেট 6 লাইন, এইভাবে ভাগ করা ছিল। যাই হোক, সেই কবিতাগুলো যখন পেট্রাক লিখেছিলেন, সেই কবিতার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য কি ছিল, যেটা বললাম যে থিম অফ লাভ, যেটাকে পরবর্তী ক্ষেত্রে বলা হতো যে প্লেটোনিক লাভ। প্লেটোনিক লাভটা কি? প্লেটো হচ্ছেন একজন গ্রিক ফিলোসফার, বহু যুগ আগে, প্রায় 2500 বছর আগের একজন খুবই বিখ্যাত একজন দার্শনিক। তার ধারণা অনুযায়ী যে তিনি ভালোবাসা বা প্রেমকে যেভাবে দেখেছেন, সেই ধারণাটাই কিন্তু পেট্রাক তার কবিতার মধ্যে দিয়ে তিনি যে প্রকাশ করেছেন। সেটা কি? যে পেট্রাক তার এই সমস্ত কবিতা, তোমরা একটু এটা খেয়াল রাখবে যে সনেট কিন্তু শুধুমাত্র একটি কবিতা লেখা হয় না, মানে এটা একটা সিরিজ লেখা হয়, মানে হচ্ছে পরপর বেশ কয়েকটা এরকম পোয়েম
লেখা হয়, যে কবিতাগুলো ইন্টারকানেক্টেড, মানে একটার সঙ্গে আরেকটার একটা কানেকশন আছে, একটা গল্পের মতন করে কবিতাগুলো লেখা হয় পরপর সাজিয়ে সাজিয়ে। তা পেট্রার্ক প্রথমে এই কাজটি করেছিলেন। তা পেট্রার্ক এই তার যে সনেট গুলো তিনি এগুলো নিবেদন করেছিলেন। এটা একটা বড় দিক সনেটের, যে সনেট শুধু লিখলে হয় না, সনেট একজন বিশেষ যে মানুষকে উদ্দেশ্য করে লিখতে হয়, তার প্রতি যে ভালোবাসা, সেটা সেই ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম হচ্ছে সেই সনেট গুলো। তাই সেই সনেট গুলো লেখার পরে সেগুলো ডেডিকেট করা হয়, মানে নিবেদন করা হয়। পেট্রার্ক তার যে সনেট গুলো তিনি ডেডিকেট করেছিলেন তার প্রেয়সীকে, যার নাম হচ্ছে লরা। এবং তারই কবিতায় তিনি দেখিয়েছিলেন যে তিনি এমন একজন প্রেমিক, যিনি মানে তিনি হচ্ছেন একজন স্যাক্রিফিশিয়াল লাভার, মানে হচ্ছে যে তিনি কখনো এটা ভাবেন না যে তার যে প্রেয়সী তাকে তিনি কখনো নিজের করে পাবেন, এবং সেরকম তিনি ইচ্ছাও প্রকাশ করেন না। তিনি শুধু তাকে একজন গডেস হিসেবে, গডেস মানে দেবী হিসেবে তিনি তাকে পুজো করেন আর কি, তাকে ওয়ার্শিপ করেন। এবং মানে তিনি সব মানে যেখানে হচ্ছে প্রেয়সী সবসময় অনেক দূরে থাকবে, এবং যিনি প্রেমিক আর কি, তিনি শুধু তার গুণগান গেয়ে যাবেন, যে তার যে রূপে, তার যে গুণের যে বর্ণনা তিনি দেবেন, এবং তিনি তাকে মনে মনে চাইবেন। কিন্তু সেই প্রেয়সী কখনোই তাকে তার কথায় সাড়া দেবে না, তিনি কখনোই তার কাছে আসবেন না, এটা ধরেই নেওয়া হয়। যার ফলে বলা হয় তিনি হচ্ছেন একজন স্যাক্রিফিশিয়াল লাভার, মানে তিনি প্রেমের জন্য নিজেকে নিবেদন করে দেবেন। এবং সেই কারণে যেহেতু প্রেয়সীকে তিনি কাছে পাবেন না, যার ফলে এই ধরনের যে লাভ কে বলা হয় যে একটা ধরনের স্পিরিচুয়াল লাভ, যেমন ঈশ্বরের প্রতি আমাদের যে ভালোবাসা, যেখানে হচ্ছে যে আমরা জানি যে ঈশ্বর কখনো তিনি আমার কাছে আসবেন না, কিন্তু তবুও তাকে তার সঙ্গে একটি যোগাযোগ, মনের মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার একটি যে প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে, যেটা আমরা প্রেয়ার, প্রার্থনা বা নামাজের মধ্যে দিয়ে আমরা করে থাকি আর কি, যে তার সঙ্গে একটা যোগাযোগ তৈরি করা। কিন্তু কখনোই তাকে তো আমরা সামনে সামনে পাবো না, সেটা সেরকম ইচ্ছে প্রকাশ করাটাও ঠিক নয়, কারণ সেটা যে সেই ধরনের ইচ্ছে প্রকাশ করাটাও এক ধরনের দম্ভ হয়ে যাবে। তাই এই ধরনের প্রেমিকরাও এরকম মনে করে, যে তারা মনে করে যে প্রেমিকাকে আমি কাছে পাবো, এরকম ধারণা নিয়ে তারা কিন্তু কবিতা লেখে না। তারা মনে করে যে সে দূরেই থাকবে, কিন্তু দূর থেকে আমি তাকে শুধু ভালোবেসে যাব, আমার কবিতার মধ্যে দিয়ে সেই কথাগুলো তাকে জানাবো বা মানুষকে জানাবো, এই ব্যাপারটা। তাই স্বাভাবিকভাবেই এই ধরনের কবিতাগুলো খুব জনপ্রিয় হয়ে যায়। এবং ইটালিতে তখন ওয়াট এবং সারে বলে দুই কবি আর কি, তারা ইটালিতে যখন গিয়েছিলেন তারা তখন এই কবিতা পড়ে মানে ভীষণ আকৃষ্ট হয়েছিলেন, এবং তাদের মনে হয় যে এই কবিতা আমরা মানে ইংল্যান্ডে ফিরে গিয়ে এই কবিতাগুলো অনুবাদ করব, এবং তারা তাই করেন। এবং নিজেরাও কিছু লেখেন, একদম পেট্রার্কের মতন করে লেখেন, আবার কেউ কেউ সেগুলোকে কিছুটা এদিক ওদিক করে পরিবর্তন করে তাদের মতন করে লিখতে শুরু করেন। এবং তখন হয় কি যে ভীষণ জনপ্রিয় হয়ে যায় ইংল্যান্ডে এই ধরনের কবিতা। এবং ইংল্যান্ডে সেই সময় একজন বিখ্যাত কবি, যার নাম হচ্ছে সিডনি। সিডনি তিনি এই কবিতা লিখতে শুরু করেন, এবং বেশ সংখ্যক কবিতা তিনি লেখেন। এবং সেই কবিতাগুলোকে মানে সনেট আর কি, সনেট গুলোকে যখন সনেট একসঙ্গে অনেকগুলো লেখা হয় তখন সেটাকে সনেট সিকোয়েন্স বলা হয়। আর যিনি সনেট লেখেন তাকে বলা হয় সনেটিয়ার। তা তিনি এই কবিতাগুলো লেখার পর সেটার একটি নামকরণ করেন। এটিও একটি বৈশিষ্ট্য যে সনেটগুলো লেখার পর তাকে নামকরণ করা হয়। সিডনির লেখা কবিতার যে নামকরণটা ছিল অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, যেখানে হচ্ছে অ্যাস্ট্রোফেল কি, অ্যাস্ট্রোফেল মানে হচ্ছে স্টার লাভার, মানে সে তারাকে ভালোবাসে, আকাশের তারাকে, কিন্তু তাকে সে কখনো কাছে পাবে না। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, স্টেলা মানে হচ্ছে স্টার, মানে হচ্ছে আকাশের তারা। সে তারাকে ভালোই বেশি যাবে এবং তার জন্য নিজের জীবন নিবেদন করবে, কিন্তু তাকে তো সে পাবে না। সিডনির ক্ষেত্রে যে আকাশের তারা, তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন পেনিলো, যাকে তিনি ভালোবাসতেন, তাকে উদ্দেশ্য করে লিখেছেন।
সিডনির এই কবিতাগুলো প্রকাশিত হওয়ার পরে মানে মারাত্মক জনপ্রিয় হয়ে যায়, যেটাকে বলা হয় যে ইট ওপেন দ্য ফ্লাড গেটস অফ সনেট রাইটিং, মানে বন্যা হয়ে যায় ইংল্যান্ডে সনেট লেখার আর কি, হুড়োহুড়ি পড়ে যায়। এবং সে সময়ের আরেকজন বিখ্যাত কবি স্পেন্সার, তিনিও অনেকগুলো সনেট লিখেছিলেন। তার সনেট যে সিকোয়েন্স, সেটার নাম হচ্ছে অ্যামোরেটি, সেগুলো তিনি তার প্রেয়সীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। যাই হোক, এরকম প্রচুর আছে আর কি। তা সেই সময় এরকম বলা হয় যে সব প্রেমিক যারা, সবাই তার কবিতা লিখতে পারে না, যার ফলে তারা এসে এই যারা সনেট লেখেন সেই সমস্ত কবিদের কাছে এসে ভিড় করতে, যে আমার প্রেমিকার জন্য একটি কবিতা লিখে দিন। যেমন আজকালকার দিনে আমরা যে যেভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যবহার করি আর কি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ভালোবাসার কথা জানাই, বিভিন্ন যে মাধ্যম আর কি, তখন এই কবিতার মধ্যে দিয়ে সেটা করা হয়, সেজন্য খুব জনপ্রিয় হয়ে যায় আর কি। এবার আসি শেক্সপিয়ারে। শেক্সপিয়ার কি করলেন? শেক্সপিয়ার চিরকালই তিনি সবসময় মানে যা কিছু চিরাচরিত মানে সাহিত্যের ক্ষেত্রে যেটা যে নিয়মে সবকিছু চলে আসছে, সবাই সব কবি যেভাবে লিখছেন, তিনি সবসময় তার ঠিক উল্টো একটা কিছু করতেন। তা সেই জন্য শেক্সপিয়ারকে বলা হয় ভীষণ আনকনভেনশনাল, মানে চিরাচরিত যা নিয়ম সবসময় তিনি তার থেকে সম্পূর্ণ নতুন ধরনের কিছু একটা করতেন। তা শেক্সপিয়ারও কিন্তু সনেট সিকোয়েন্স লিখলেন বাকি কবিদের মতন, কিন্তু অনেকটাই অন্যরকম। সেটা কি, সব কবিরা যে তাদের যে সনেট গুলো ডেডিকেট করেছেন একজন প্রেয়সীকে, মানে একজন প্রেমিকাকে, মানে একজন মহিলাকে, কিন্তু শেক্সপিয়ার তিনি 126টা সনেট লিখলেন, এবং প্রত্যেকটি তিনি নিবেদন করলেন কাকে? তার এক বন্ধুকে, পুরুষ বন্ধুকে, তাকে উদ্দেশ্য করে লিখলেন। এবং অদ্ভুতভাবে তিনি কি করলেন, যে সবাই যেমন তাদের সনেট গুলোতে তাদের যে প্রেয়সী, সে যে কত সুন্দর, যেখানে বারবারই কিছু মানে যেগুলো বলে স্টক মেটাফোর ব্যবহার করা হতো, যে যে প্রেমিকা মানেই হচ্ছে যে তার গায়ের রং মানে হচ্ছে যে স্নো, মানে হচ্ছে যে ওই তুষারের মতন সাদা, তার যে লিপস মানে ঠোঁট, ঠোঁট মানে ঠোঁট হচ্ছে কেমন, যে যে গোলাপের মতন কি রুবির মতন যে লাল আর কি, এবং এরকম আর কি, যে তার যে চোখ, চোখ হচ্ছে আকাশের তারার মতন। এইভাবে তারা প্রেমিকার অবাস্তব যে যে বর্ণনা দিয়ে যেত, যেগুলো শেক্সপিয়ারের কাছে অত্যন্ত অসহ্য মনে হয়েছিল, যে প্রেমিকা কখনো এরকম হতে পারে না, যে তাকে যেভাবে বর্ণনা করা হয় এই প্রেমের কবিতাগুলোতে, যেগুলো একটা অবাস্তব আর কি। তা শেক্সপিয়ার এটা একদমই মেনে নিতে পারেননি, এবং একরকম বলা যেতে পারে যে এই ধরনের কবিতাকে কবিতার বিরোধিতা করার জন্যই হয়তো তিনি করেছেন কি, ইচ্ছা করেই তার কবিতাগুলো 126টা কবিতা লিখলেন, মানে সবার থেকে বেশি কবিতা লিখলেন, কিন্তু কবিতাগুলো করলেন কি, ডেডিকেট করলেন এমন একজন মানুষকে যিনি পুরুষ মানুষ, এবং সেখানে তিনি তার যে পুরুষ বন্ধু, সে যে কত সুন্দর এবং তার যে কত গুণ, এগুলোর এক ইউলজি তৈরি করলেন। ইউলজি মানে হচ্ছে যে স্তুতি, মানে মানে প্রচন্ড প্রশংসা আর কি তিনি করলেন, যার ফলে শেক্সপিয়ার এই ক্ষেত্রে ভীষণ আনকনভেনশনাল হয়ে গেলেন, বা অনেক সমালোচক বলেন যে অ্যান্টি কনভেনশনাল হয়ে গেলেন আর কি, যে মানে একেবারেই তার বিরোধিতা করলেন আর কি, এবং সবাইকে চমকে দিলেন যে এই কি ধরনের, যে প্রেমিকার সৌন্দর্যের প্রশংসা না করে তিনি একজন পুরুষের সৌন্দর্যের প্রশংসা করছেন। তার কারণ হচ্ছে যে আমরা সাধারণত জেনে থাকি, যে বলে থাকি যে যে নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক, কারণ সে আকর্ষণীয় আর কি। কিন্তু শেক্সপিয়ার বললেন যে না, দেখালেন আর কি তার কবিতার মধ্যে দিয়ে, যে পুরুষও কিন্তু আকর্ষণীয়, কিন্তু তোমরা পুরুষের সৌন্দর্যের প্রশংসা করনি, ভুল করেছ, আমি করছি। তিনি তার কবিতার মধ্যে দিয়ে পুরুষের সৌন্দর্যের প্রশংসা করলেন, যে পুরুষও কত আকর্ষণীয় হতে পারে শারীরিকভাবে। খুব মজার আর কি যে জায়গাটা আর কি, শেক্সপিয়ার এই ধরনের কাজটি করলেন, যদি প্রথম নয়, কিছু কিছু কবি এরকম করেছেন আর কি, কিন্তু শেক্সপিয়ার তার কবিতা অনেক বেশি জনপ্রিয় হয়। তা 126টি সনেট তিনি লিখলেন,
সেই বিশেষ তার বন্ধুকে, যদিও তার নাম আমরা কেউ জানি না, যে তিনি কোথাও লিখে যাননি তার নাম কি, এক জায়গায় লেখা ছিল, আছে যে মিস্টার ডব্লিউ.এইচ। এটি এই যে শেক্সপিয়ার সনেটস, এই বইটি তোমরা দেখছো, এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা সেই মোট 154টি সনেটের কালেকশন। তা এখানে তিনি বললেন কি যে 126টি সনেট তিনি তার সেই বন্ধুকে ডেডিকেট করলেন, এবং তার বন্ধু যে কত সুন্দর, বন্ধুর সঙ্গে তার যে কি ভালোবাসা, কি গভীর প্রেম, সেটা তিনি বোঝালেন তার কবিতার মধ্যে দিয়ে। এবং তারপরে আরো 26টি কবিতা লিখলেন। এই 26টি কবিতাতে তিনি কি করলেন যে একজন প্রেমিকার যে কথা বললেন, এক্ষেত্রেও সেটাকে তিনি প্রকৃতভাবে বললেন না, তার নাম বললেন না, কিন্তু তাকে যেটা সাধারণত তাকে সবাই যেটা বলে আর কি, যে তিনি হচ্ছেন ডার্ক লেডি। এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার যে তার এই প্রেমিকা কিন্তু একেবারেই অন্য ধরনের, মানে সাধারণত যে ধরনের প্রেমিকার কথা প্রেমের কবিতায় বলা হয়ে থাকে, এই প্রেমিকা সেরকম নয়। মানে সে একেবারেই দেখতে সুন্দর নয়, সে তার গায়ের রং ভীষণ কালো, মানে নরকের মতন কালো, অ্যাজ ব্ল্যাক অ্যাজ হেল তিনি বলছেন। এবং সে ভীষণই বিশ্বাসঘাতক। সে যে যে তাকে তিনি মানে সে কি করছে, মানে শি ইজ প্লেইং উইথ দ্য হার্ট অফ দ্য পোয়েট। তা সেখানে ভীষণ নেগেটিভলি দেখানো হয়েছে তার প্রেমিকা। তো এটাও এক ধরনের বলা যেতে পারে তার এক বিরোধিতা, যে তোমরা যে কবিতায় বারবার তোমরা যে প্রেমিকাকে যেভাবে দেখাচ্ছ, সে সবসময় কি তাই হয়? নারী মানেই কি সে সবসময় সুন্দর, সে সবসময় খুব ইনোসেন্ট, তাই কি? তা নয়, সেও একজন মানুষ। তাহলে তার মধ্যে অনেক খারাপ দিক আছে, যেটা যেটাও তোমাদের বলা উচিত। আবার যে পুরুষ মানেই যে সে সবসময় পাওয়ারফুল, সে সবসময় খুব মাস্কুলার, সে শক্তিশালী হবে তা নয়। বা তার যে সবসময় যে সে ইন্টেলেকচুয়াল, মানে সে বুদ্ধির কাজ করবে তা নয়, মানে তারও একটা আকর্ষণ আছে, নারীর যেমন আকর্ষণ আছে পুরুষেরও সেরকম আকর্ষণ আছে। তাই এই বিষয়গুলো সম্পূর্ণ যেগুলো আলোচিত নয়, তিনি ঠিক সেই বিষয়গুলোকে তুলে আনলেন। মানে যেখানে দেখা যাচ্ছে তার পুরুষ বন্ধু খুব ভালো, আর তার যে যে নারী বন্ধু সে সে মোটেও ভালো নয় আর কি। এবং তার সেই নারী বন্ধুর সঙ্গে তার যে সম্পর্ক, এটা নিয়ে তিনি ভীষণ ডিস্টার্ব। তাই এইভাবে তিনি মোট 154টি কবিতা লিখলেন, সনেট লিখলেন। তো যাই হোক, আমি আর খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। আমরা এবার চলে আসি যে মূল কবিতাটিতে, যে সনেট নাম্বার 80, মানে 18তম যে কবিতাটি শেক্সপিয়ার লিখেছেন। তা আরেকটি কথা বলে রাখি, প্রথম দিকে যে 1 থেকে 17 নম্বর যে কবিতা, মানে মোট 17টি কবিতা, সেই কবিতায় তিনি বারবার তার বন্ধুকে বলছেন যে বন্ধু তুমি এত সুন্দর, তুমি তুমি কিন্তু অবশ্যই বিয়ে করবে, কারণ বিয়ে না করলে তোমার সন্তান এর মধ্যে দিয়ে তোমার যে সৌন্দর্য, সেটা কিন্তু টিকে থাকবে না। তাই তোমার এই যে সৌন্দর্য, তোমার এই যে গুণ, এটাকে বাঁচিয়ে রাখতে হলে তোমার অবশ্যই সন্তানের প্রয়োজন, তার মধ্যে দিয়ে তুমি বেঁচে থাকবে। আর এই 18 নম্বর কবিতায় এসে শেক্সপিয়ার কি বলছেন, যে বন্ধুকে বলছেন যে আর সন্তান ধারণের কথা বলছেন না, তিনি বলছেন যে আগের কবিতাগুলোকে বলা হয় প্রোক্রিয়েশন সনেটস। এই কবিতাগুলোর মধ্যে পরবর্তী যে কবিতাগুলো 18 থেকে আর কি, নাম্বার 18 থেকে 126 এই পর্যন্ত যে কবিতা, সেই কবিতায় তিনি বারবার একই কথা বলছেন, যে যে আমাদের মধ্যে যে ভালোবাসা, যে লাভ, সেটা আমাদের টিকিয়ে রাখবে। এবং এই কবিতায় বিশেষ করে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমার যে কবিতা, আমার এই কবিতার মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে। অর্থাৎ শুধু সন্তান যে সৃষ্টির মাধ্যমে নয়, যে কবিতার মধ্যে দিয়ে, কবিতার যে এস্থেটিক বিউটি, তার মধ্যে দিয়ে তুমি কিন্তু পাঠকদের মধ্যে, প্রেমিকদের মধ্যে তুমি বেঁচে থাকবে, অমর হয়ে থাকবে। অর্থাৎ কবি এখানে বলছেন যে আমার কবিতা তোমাকে অমরত্ব দেবে, ইমমর্টালাইজ করবে। অনেক কবি এই কাজটি করে থাকেন আর কি, মানে একদম যে যেটাকে বলা হয় অ্যানসিয়েন্ট এজ থেকে আর কি, যে বা আর্লি রেনেসান্স এজ থেকে, সেই সময় দেখা যায় যে ওভিড, তারপর হচ্ছে হরেস গ্রিক কবি আর কি, তারাও এই ধরনের ধারণা দিয়েছেন আর কি, যে তারা মনে করতেন যে তার কবিতার মধ্যে দিয়ে তাদের যে ভালোবাসা, সেটা অমর হয়ে থাকবে। তা সেই
প্র্যাকটিসটা রয়ে গেছে আর কি, যে আমরা চেষ্টা করি আমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখার বিভিন্ন রকম মাধ্যমে। সবাই তো আর কবিতা লিখতে পারে না, যেমন শাহজাহান, তিনি তার প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাজমহল বানালেন। কবিরা কবিতা লেখেন, তারা মনে করেন তার কবিতার মধ্যে দিয়ে তাদের যে প্রেম ভালোবাসা সেটা বেঁচে থাকবে। আবার যারা কবি নয়, যারা শাহজাহান নয়, আমরা সাধারণ মানুষ, তারা আমরা নানা রকম কাজ করে থাকি আর কি। গাছের গায়ে নাম লিখে দিয়ে মনে করি যে আমার প্রেমিকার নাম বেঁচে থাকবে, বা ওই দেয়ালের মধ্যে বেঞ্চের উপরে আমরা প্রেমিক প্রেমিকার নাম লিখে রাখি, এসব কাণ্ড করে থাকি আর কি। যাই হোক, কবিরাও এই ধরনের কাজ করে থাকেন, তবে কবিতার মধ্যে দিয়ে। শেক্সপিয়ার যেটা করছেন, তিনিও এখানে তাই মনে করছেন যে এই কবিতার মধ্যে দিয়েও তিনি বলছেন যে তার যে ইটারনাল লাইফ, অর্থাৎ তার যে কবিতা আর কি, সেই কবিতা অমর হয়ে থাকবে, এবং তার মধ্যে দিয়ে তার কবিও তার বন্ধু অমর হয়ে থাকবে। এবার আমরা এই কবিতার লাইনগুলো একটু পড়ার চেষ্টা করি। যে shall I compare thee to a summer's day, তিনি কি বলছেন যে তিনি প্রথমে বন্ধুর যে সৌন্দর্য সেটা প্রশংসা করতে গিয়ে তিনি বলছেন কি, যে তোমাকে আমি কিসের সঙ্গে তুলনা করব। তাই তুলনা করতে গিয়ে তিনি খুব সমস্যায় পড়ছেন। তার কারণ হচ্ছে যে যেভাবে প্রেমিকাদের তুলনা করা হয় আকাশের তারা বা ফুল এইসবের সঙ্গে আর কি, তিনি তা চাইছেন না। তিনি চাইছেন একদম নতুন ধরনের কিছু উপমা, যেটাকে বলা হয় মেটাফোর আর কি, সেরকম একটা কিছু তৈরি করতে। এবং শেক্সপিয়ার তার সমস্ত কবিতায়, তার নাটকের মধ্যে এমন এমন তুলনা নিয়ে এসছেন যেগুলো খুব স্ট্রাইকিং। মানে এর আগে কোনো কবি, কোনো লেখক এই ধরনের তুলনা কখনো আনেন। এখানে আমরা দেখব খুব স্ট্রাইকিং একটা মেটাফোর শেক্সপিয়ার ইউজ করছেন। তিনি তার বন্ধুকে তার যে সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি ফুল ফলের কথা বলছেন না, তিনি কি বলছেন যে সামার্স ডে। তবে ডে বলতে এখানে দিন নয়, এখানে ডে মানে সিজনটাকে বলা হচ্ছে, মানে সামার সিজন, গ্রীষ্ম ঋতুর সঙ্গে তিনি তার বন্ধুর তুলনা করছেন, তার সৌন্দর্যের তুলনা করছেন। এবার কথা হচ্ছে গ্রীষ্ম ঋতু কেন? তার কারণ হচ্ছে যে আমাদের এখানকার মতন নয় যে গ্রীষ্ম ঋতুতে আমার যেমন কষ্ট হয় আর কি, কিন্তু ইংল্যান্ডে একটি অত্যন্ত মনোরম আবহাওয়া থাকে। তোমরা জানো যে সামারটা ওদের কাছে খুব মনোরম একটা যে সিজন। তাই খুব বেশি গরম নয়, খুব বেশি ঠান্ডা নয়, একটা মনোরম আবহাওয়া, মানে আমাদের এখানে বসন্তের মতন আর কি। সেরকম একটি আবহাওয়া সেখানে থাকে, এবং সেই কারণে তিনি কি বলছেন যে তিনি সামার্স ডে এর সঙ্গে তুলনা করছেন। শ্যাল আই কম্পেয়ার দি, দি মানে হচ্ছে ইউ, সেটা একটা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, যে অনেক সময় ইউকে দি বলা হয় কবিতায়, অনেক বা আগে বলা হতো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যে তোমাকে আমি কি একটি গ্রীষ্ম ঋতুর সঙ্গে তুলনা করব। এবং এই গ্রীষ্ম ঋতুর সঙ্গে তুলনা করার একটি বড় কারণ হচ্ছে যে গ্রীষ্ম ঋতুটা কি, যে ব্যালান্সড কেন? তার কারণ হচ্ছে, যে বললাম যে বেশি গরম নয়, আবার বেশি ঠান্ডাও নয়, মানে কোনো কিছু এক্সট্রিম নয়, অতিরিক্ত নয়, তা সবকিছুই পরিমাপ অনুযায়ী। তা যেটা সবকিছু পরিমাপ অনুযায়ী, সেটাকে সাধারণত কি মনে করা হয় যে সেটা সুন্দর। এটা আমাদের একটা কনভেনশনাল ধারণা, যে যেটার মধ্যে সবকিছু সুন্দর পরিমাপ অনুযায়ী রয়েছে সেটা হচ্ছে সুন্দর। আর যেটার মধ্যে কোনো কিছু অতিরিক্ত বেশি আর কোনো কিছু নেই, এরকম আর কি, যেটা হচ্ছে যেটাকে বলা হয় ইনটেম্পারেট আর কি, এরকম হলে আর কি সেটা খুব একটা সুন্দর হয় না। এবং আরেকটিও ধারণা আছে যে এরকম ক্ষেত্রে, যেটার মধ্যে মানে প্রপোর্শনটা ঠিক নেই আর কি, সেই ক্ষেত্রে কি হয় যে সেটা খুব একটা বেশি ডিউরেবল হয় না, মানে সেটা খুব একটা, মানে সেটা পার্মানেন্ট হয় না, মানে সেটা বেশি দিন টেকে না। যার ফলে হচ্ছে যে শেক্সপিয়ার করছেন কি, তিনি মনে করছেন যে তার বন্ধু হচ্ছে, তার যে বিউটি সেটা হচ্ছে যে পার্মানেন্ট। আর সেই কারণেই তার সঙ্গে তিনি তুলনা করছেন সামার্স ডে, কারণ এই সময়ও সামার্স ডে কে তিনি কি বলছেন যে এই সময় কোনো কিছু এক্সট্রিম নয়, সবকিছু ওয়েল ব্যালেন্সড। ঠিক তেমনই তার বন্ধুর সৌন্দর্য। তাহলে আমরা দেখলাম যে একটা অদ্ভুত ধরনের তুলনা তিনি দিলেন, যে এই ধরনের তুলনা কিন্তু কোনো কবিতায় এরকম আগে কেউ ব্যবহার করেনি। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. কিন্তু তারপরে আবার একটি কথা বলছেন, যে তাও তিনি সন্তুষ্ট হচ্ছেন না। তিনি বলছেন যে সামার্স ডে এর সঙ্গে তুলনা করা যেতে পারে ঠিকই,
কিন্তু তবুও তুমি তার থেকেও বেশি ওয়েল ব্যালান্স, তোমার যে বিউটি সেটা আরো বেশি টেম্পারেট। দাও আর, দাও মানে হচ্ছে ইউ, ইউ আর আর্ট, আর্ট কথাটা মানে হচ্ছে আর। দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। কি হয়, কেন সামার্স ডে সঙ্গে বন্ধুর তুলনা করা যায় কিন্তু একই সঙ্গে আবার তুলনা করা যায়ও না? তার কারণ হচ্ছে যে তিনি বলছেন যে সামার্স ডে যদিও খুব টেম্পারেট কিন্তু তবুও মাঝে মাঝে ঝড় বাদলা হয় আর কি। এই রাফ উইন্ডস হঠাৎ করে এসে গেল। ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাস মানে গ্রীষ্ম সময় আর কি। ডার্লিং বার্ডস, হ্যাঁ, যে ডার্লিং বার্ডস বলতে যে ফ্লাওয়ার্স আর কি, হ্যাঁ, যে লাভলি ফ্লাওয়ার্স। এই সুন্দর সুন্দর যে ফুলগুলো ঝরে যায়, মাঝে মাঝে এরকম হয় আর কি, যে হঠাৎ ঝড় এলো, ফুলগুলো ঝরে গেল, এরকম হয়। And summer's leaves hath all too short a date. আর সামার তো সারা বছর ধরে থাকে না। সামারের একটা, এখানে তিনি বলছেন লিজ আছে, যেমন করে আমরা ওই কারো জমি কারো গাছ লিজ নিই, মানে কিছুদিনের জন্য আমি তার মালিক হই, কিন্তু তারপরে আবার কি হয় যে সেটা আমার মালিকানা চলে যায়। তেমনি গ্রীষ্মকাল একটা লিজ নিয়ে আসে। অদ্ভুত ধরনের আরেকটি তুলনা তিনি ব্যবহার করছেন, এটাকে বলা হয় লিগাল মেটাফোর, মানে একটা আইনি শব্দ তিনি এখানে ব্যবহার করছেন। এরকম কাণ্ড কিন্তু এর আগে কোনো কবি এরকম করেনি, যে আইনি শব্দ কবিতায় নিয়ে আসা যায়, আবার সেটা আবার সুন্দর একটা কবিতাও হয়। তো যাই হোক, এই লিগাল মেটাফোর তিনি ব্যবহার করছেন। হ্যাঁ, যেখানে তিনি বলছেন যে সামার কি করছে যে কিছুদিনের জন্য একটা এগ্রিমেন্ট যেন করে এসছে আর কি, যে একটা শর্ট টাইম এগ্রিমেন্ট, যে আমি 2 মাসের জন্য থাকবো আর কি, মানে বছরের মধ্যে দুটি মাসের মালিকানা আমার থাকবে, কিন্তু তারপরে সেটা ছেড়ে যেতে হবে। তাহলে তাহলে একটা সমস্যা হয়ে যাচ্ছে, কারণ সামার যদিও খুব একটা প্লিজেন্ট সিজন, কিন্তু সেটা তো সারা বছর থাকে না, মানে পার্মানেন্ট নয়। কিন্তু বন্ধুর সৌন্দর্য তো পার্মানেন্ট, তার বন্ধুর সৌন্দর্য কখনো তার হয় না। তাহলে তিনি বলছেন যে যার ফলে সামার্স ডের সঙ্গে কিছুটা হলেও তুলনা করা যায়, কিন্তু পুরোপুরি নয়। সেই জন্য সামার্স লিজ হ্যাভ অল টু শর্ট এ ডেট, খুবই শর্ট ডেট, খুবই অল্প সময় নিয়ে সে আসে। ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে শেষ হলো। সেকেন্ড কোয়াড্রেন্টে তিনি কি বলছেন, সামটাইম টু হট দি আই অফ হেভেন শাইনস। মাঝে মাঝে কি হয়, টু হট, প্রচন্ড গরম পড়ে। কেন গরম পড়ে? কারণ সানকে তিনি কি বলছেন, দি আই অফ হেভেন। দি আই অফ হেভেন মানে হচ্ছে যে যে আকাশের, যে হেভেন মানে এখানে স্বর্গ নয়, এখানে আকাশ। তা আই অফ হেভেন মানে আকাশের যে চোখ, আকাশের চোখ মানে হচ্ছে যেমন ধরে নিতে হবে কবিতার ভাষা আর কি, তার মানে হচ্ছে যে সূর্য। সামটাইম টু হট দি আই অফ হেভেন শাইনস, মাঝে মাঝে যে আকাশের যে সূর্য সে প্রচন্ড রোদ দেয় আর কি, মানে কষ্ট হয়। and often his gold complexion dimmed, এবং সূর্যের যে সোনালী রং, সোনালী যে আভা, মাঝে মাঝে কি হয় ঢেকে যায়, মানে মেঘ এসে ঢেকে দেয়, তাকে দেখা যায় না, ডিমড হয়ে যায় মানে ফেড হয়ে যায়, হ্যাঁ, তার আলো কমে যায়। গোল্ড কমপ্লেকশন, সোনালী রং, সোনালী রংটা আমরা সবসময় খুব গুরুত্ব দিই, সোনালী গুরুত্ব দিই, যার ফলে সোনালী রং যার হয় সেটাকে আমরা খুব সেটাকে সুপিরিয়র মনে করি, যদিও এটা একটা ভ্রান্ত ধারণা, কিন্তু এটা রয়েছে কনভেনশনাল একটা ধারণা। সেটাই শেক্সপিয়ার বলছে যে মাঝে মাঝে কি হয় যে তার যে সোনার রং সেটা ঢেকে যায় আর কি। And every fair from fair sometime declines, every fair from fair, দুবার ফেয়ার শব্দটি তিনি ব্যবহার করছেন, এবং দুটো ক্ষেত্রে দুটো অর্থ তিনি বলতে চাইছেন। হ্যাঁ, তা কি এভরি ফেয়ার, এখানে এভরি ফেয়ার মানে হচ্ছে যে এভরি ফেয়ার অবজেক্ট, মানে প্রত্যেকটি সুন্দর বস্তু, এভরি বিউটিফুল অবজেক্ট, এভরি ফেয়ার। ফ্রম ফেয়ার মানে হচ্ছে ফ্রম ফেয়ারনেস অর্থাৎ বিউটি। তাহলে প্রথম যে ফেয়ার তার মানে হচ্ছে বিউটিফুল অবজেক্ট, সেকেন্ড যে ফেয়ার তার মানে হচ্ছে যে বিউটি। তাহলে কি মানেটা কি হলো, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রত্যেকটি সুন্দর বস্তু তার যে সৌন্দর্য সেই সৌন্দর্য থেকে কি হয়, সামটাইম ডিক্লাইনস, মানে তার সৌন্দর্যের পতন হয়। সে সূর্যের সঙ্গে মিলিয়ে দিলেন এই শব্দটা ডিক্লাইন, কারণ সূর্য ডিক্লাইন করে,
মানে বিকেল হলে সূর্য ডিক্লাইন করে, মানে সূর্য ডুবে যায়। তাহলে যেমন প্রত্যেকটি মানুষ বা প্রকৃতির প্রত্যেকটা বস্তু যেমন তার যে একটি সৌন্দর্য থাকে, যৌবনে তার যে সৌন্দর্য থাকে, কিন্তু তারপরে সূর্য অস্তমিত হওয়ার মতনই কি হয় যে তারও এই সৌন্দর্য হারিয়ে যায়, সময় সবকিছু খেয়ে নেয়। এটা প্রকৃতির নিয়ম, অমোঘ নিয়ম আর কি, যে সব সুন্দর সুন্দর বস্তু তার সৌন্দর্য হারাবে। তাই বলছেন যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, যে every beautiful object will lose its beauty with growth, with time, with age. By chance of nature's changing course, untrimmed. পরের লাইনটা একটু জটিল। কিভাবে তার ডিক্লাইন হবে, কিভাবে তার পতন হবে তার সৌন্দর্যের? বাই চান্স, হঠাৎ কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্টে তার সৌন্দর্য হারিয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট বলতে যে যা বুঝি তা নয়, সেটাও হতে পারে, কিন্তু আবার আরেক যেটা হতে পারে যে তার কোনো রোগ হতে পারে, তাতেও তার সৌন্দর্য হারিয়ে যেতে পারে, এরকম আর কি। বাই চান্স মানে বাই ফেট, ভাগ্যের কারণে তার সৌন্দর্য হারিয়ে গেল। অর নেচার চেঞ্জিং কোর্স, আর আরেকটি নিয়ম তো আছে, প্রকৃতির নিয়ম, জগতের নিয়ম। নেচার চেঞ্জিং কোর্স, নেচার প্রকৃতি সবসময় চেঞ্জিং হচ্ছে, চেঞ্জিং কোর্স, তার এই কোর্সটাই হচ্ছে যে সবসময় চেঞ্জিং, সে কখনো একরকম থাকবে না, সে সব সময় নিজেকে পাল্টাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি পাল্টাচ্ছে সময়ের সাথে সাথে। তা আমাদেরও পাল্টে যেতে হবে, প্রত্যেকটা সৌন্দর্য বস্তু তার সৌন্দর্য হারাবে, বাই নেচার চেঞ্জিং কোর্স। আনট্রিমড হয়ে যাবে সে, আনট্রিমড হয়ে যাবে মানে কি, যে যা কিছু প্রকৃতি আমাদের দিয়েছে, যে সমস্ত গয়নাগাটি আমাদের দিয়েছে, যে গয়নাগাটিগুলো নিয়ে আমরা খুব অহংকার করেছি আমাদের যৌবনে, সেই গয়নাগাটিগুলো একটি একটি করে সে আবার ফিরিয়ে নেবে, মানে খুলে নেবে, আমাদের আনট্রিমড করে দেবে, আমাদের নগ্ন করে দেবে। হ্যাঁ, মানে আনট্রিমড কথার মানে হচ্ছে তাই, মানে নগ্ন করে দেবে, স্ট্রিপ অফ বিউটি। যে প্রকৃতি আমাদের এত কিছু দিল, সেই প্রকৃতি কিন্তু আবার নিষ্ঠুরের মতন সবকিছু আবার ফিরিয়ে নেবে। তা এটা হচ্ছে নিয়ম, জগতের নিয়ম। হ্যাঁ, and every fair from fair sometimes declines by chance or nature's changing course untrimmed. তা এখানে আমরা দেখলাম যে একটু জটিল লাগছে কবি এই লাইন দুটো, তার কারণ হচ্ছে যে এখানে শেক্সপিয়ার ওয়ার্ড প্লে করেছেন আর কি, যে শব্দ নিয়ে খেলা করেছেন। এটা শেক্সপিয়ারের একটি খুব যে বলা যেতে পারে একটা হবি ছিল আর কি, যে তিনি ভীষণ শব্দ নিয়ে খেলা করতেন আর কি। সেই ওয়ার্ড প্লেটা এখানে রয়েছে, কিন্তু সেটা যদি আমরা ধরতে পারি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে যে তিনি কিভাবে শব্দগুলোকে নিয়ে খেলছেন। আচ্ছা, তাহলে সবকিছুই তার সৌন্দর্য হারাবে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট শেষ হলো। এবার থার্ড কোয়াড্রেন্টে কি বলছেন তিনি, তার কথাটা এবার বলবে, যে সব তার সৌন্দর্য, সবকিছু তার সৌন্দর্য হারিয়ে ফেলবে, কিন্তু বাট, দেখো বাট দিয়ে শুরু হচ্ছে, কিন্তু বন্ধু সৌন্দর্য হারাবে। সব ভালোবাসার মানুষই তাই মনে করে যে আমি যাকে ভালোবাসি তার সৌন্দর্য হারাবে, এটা তার এটা একটা ভালোবাসার একটা আবেগের একটি কথা আর কি, যেটাকে বলা হয় মানে আইডিয়ালাইজ করা, আইডিয়ালাইজেশন অফ লাভ আর কি। সেটা হচ্ছে আর কি এখানে খুবই মানে এটাকে যদি আমরা বাস্তবিক দিক থেকে দেখি এটাও হতে পারে না, কারণ তিনি বলছেন যে সবকিছুই তার সৌন্দর্য হারাবে, তাহলে তার বন্ধু এই প্রকৃতির নিয়মের বাইরে নয়, কিন্তু যে যিনি প্রেমিক তিনি সবসময় তো অন্যরকম ভাবেন, যে আমার ভালোবাসার বস্তু সে কখনো হারাবে না, এটা তার একটি ধারণা বা তার একটি ভালোবাসার গর্ব আর কি, এবং সেই জন্য তিনি এটি মনে করছেন আর কি, বা এটাকে আমরা ধরে নিতে পারি যে একটি এটা একটি পুরুষতান্ত্রিক গর্ব আর কি, যে তার তিনি মনে করেন যে যে আমার ভালোবাসা বা আমার যে সৃষ্টি এটাকে আমি অমর করে রাখবো, যে যেটাকে বলা হয় যে মানে একটা ঐশ্বরিক ক্ষমতা অর্জন করা আর কি, যে একটা চেষ্টা, যেটা একটা পুরুষতান্ত্রিক চেষ্টা আর কি, যাকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার সম্পদ যে আর কি, তাকে আমি আমি অমর করে রাখবো। কিন্তু সে নিজেও অমর নয়, কিন্তু সে মনে মনে কি ভাবছে যে আমি একজনকে অমর করে রাখবো। তাই এই ভাবনাটার মধ্যে একটা মারাত্মক ফ্যালাসি আছে আর কি, এটা হতে পারে না কখনো, যদি আমরা লজিকের দিক দিয়ে দেখি ভীষণ ইলজিক্যাল একটা কথা, এটা হতে পারে না। কিন্তু মানে পুরুষতন্ত্র আমাদের এরকম, যেটা আমরা মনে করি যে পুরুষতন্ত্র খুব লজিকে কথা বলবে, কিন্তু প্রকৃতপক্ষে পুরুষতান্ত্রিক বিভিন্ন ধারণাই কিন্তু ভীষণ ইলজিক্যাল, মানে সে যা বলে নিজের ক্ষেত্রেই সেটাই অ্যাপ্লাই হয়। এখানেও তাই হচ্ছে
তিনি কি বলছেন, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স থার্ড লাইন, থার্ড কোয়ার্টেন্টটা আমি পড়ছি, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু তোমার মধ্যে যে সামার রয়েছে, সামারের সঙ্গে তুলনা করেছিলেন, সেই জন্য এই সামার কথাটা আবার টেনে আনলেন। কিন্তু তোমার মধ্যে যে সামার রয়েছে সেই সামার কিন্তু কখনো ফেড করবে না, মানে কখনো সেটা বিবর্ণ হবে না। বাট দ্য ইটার্নাল সামার, মানে তোমার মধ্যে যে সামার রয়েছে সেটা ইটার্নাল, চিরন্তন। আমরা অনেক সময় একটা কথা বাংলায় বলে থাকি চির বসন্ত। তাহলে বন্ধু হচ্ছে সেরকম চির গ্রীষ্মের একটা প্রতীক। হ্যাঁ, এভারগ্রিন নামে একটা কথা বলে থাকি না, সেরকম চির সবুজ সেরকম। তা সে কখনো ফেড করবে না। চির সবুজ সে, চির সবুজ এই কথাটাই কন্ট্রাডিক্টরি, মানে হতে পারে না। যখনই আমরা কোনো কিছু চির অমর এই কথাটা বলি, এটা একটা টেনশন থেকে বলি, কারণ ওটা কোনোদিন হতে পারে না। মানে অমর হবে না এটা একদম নির্ধারিত, কিন্তু তাও আমরা অমর বলি আর কি। সেরকম আর কি, মজার একটা ব্যাপার। নট লুজ পজিশন অফ দ্য ফেয়ার দ্য ওয়েস্ট, এবং তোমার যে পজিশন, মানে তুমি যেটা পজেস করে রেখেছো, মানে তুমি যেটা অধিকার করে রেখেছো, সেটা কি, যে তোমার যে সৌন্দর্য। তাহলে এই সৌন্দর্যের, তোমার এই সৌন্দর্যের যে মালিকানা, এই মালিকানা চিরকাল থাকবে। তিনি বলছেন যে তুমি চিরকালই তোমার সৌন্দর্যের মালিক হয়ে থাকবে। তোমার এই যে ফেয়ার, মানে তোমার এই যে বিউটি, যেটা তুমি ওয়েস্ট, ওই ওয়েস্ট শব্দটা এখানে তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ওন, মানে কোনো কিছু অধিকার করা, কোনো কিছুর মালিক হওয়া। কিন্তু বানানটা এখানে অন্যরকম ভাবে ব্যবহার করেছেন। কবিতা তো, কবিতা অনেক সময় ছন্দের কারণে এরকম ভাবে বানানের পরিবর্তন করা হয়, উচ্চারণের পরিবর্তন করা হয়, সেই জন্য তিনি এইভাবে ব্যবহার করেছেন। নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, নট শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এমনকি মৃত্যু কখনো অহংকার করতে পারবে না যে যে এই বন্ধুকে আমি আমার কবজা করেছি। কারণ মৃত্যু সবাইকে কবজা করে নেয়। আমরা যতই অহংকারী হই, যতই শক্তিশালী হই, যতই কিছু করি না কেন, মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়। মানে তার কাছে আমাদের সবাইকে সারেন্ডার করতে হয়। কিন্তু তিনি কি বলছেন, যে মৃত্যু খুব অহংকার করে, কারণ মৃত্যু জানে যে মৃত্যু কাছে সবাইকে আসতে হবে। মৃত্যু হচ্ছে খুব, মানে প্রাউড আর কি, ফিল করে আর কি। হ্যাঁ, শেক্সপিয়ার আরেকটি জায়গায় তিনি বলেছেন অন্য একটি নাটকে, যে ডেথ বি নট প্রাউড, মৃত্যু বেশি অহংকার করো না। একজন প্রেমিক আর কি বলছে যে তার প্রেমিকা যদি মারা গেছে, মৃত্যু বেশি অহংকার করো না, প্রেমিকা আমার বেঁচে আছে, সেরকম। এখানে তাই বলছেন যে নট ডেথ, নট শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, যে মৃত্যু কখনো অহংকার করে বলতে পারবে না যে দেখো কবি, তুমি তো খুব অহংকার করেছিলে, কিন্তু দেখো তোমার বন্ধু এখন সে আমার কবজায় রয়েছে, এবং দেখো সে আমার এই মৃত্যুপুরীতে, এই অন্ধকারে সে এখন ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওয়ান্ডারেস্ট মানে ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আমরা জানি ভূতেরা ঘুরে বেড়ায় আর কি, সেরকম আর কি। ইন হিজ শেড, এখানে শেড বলতে মানে আমরা আশ্রয় বলতে পারি, মানে শেল্টার। আবার এরকম বলা যেতে পারে মানে ইন দ্য ডার্কনেস, মানে ইন দ্য ডার্কনেস অফ হেল, হ্যাঁ, ইন দ্য ডার্কনেস অফ ডেথ, মৃত্যুর যে অন্ধকার, সে অন্ধকার পুরীতে সে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। মৃত্যু একসময় কথাটা বলে অহংকার করবে, মানে করতে পারবে না আর কি। কবি বলছে যে মৃত্যু তুমিও অহংকার করতে পারবে না। নট শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন শেড। এমন কথা হচ্ছে, তিনি কেন বলছেন তার বন্ধু বেঁচে থাকবে, সে তার সৌন্দর্য মারা যাবে না, এরকম কথা কেন বলছেন? একটা যুক্তি তিনি কি দিচ্ছেন, যুক্তিটা কি সেটা, যেটা আমি প্রথমে বললাম, যে কবি, অনেক কবি মনে করেন যে তিনি তার কবিতার মধ্যে দিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে রাখবেন। তা সেই কথাটাই তিনি এই লাইনে বলছেন, যে লাস্ট কোয়াট্রেনের লাস্ট লাইন আর কি, when in eternal lines to time thou graced, যে যখন এই ইটার্নাল লাইন্স এর মধ্যে দিয়ে, মানে আমার এই যে কবিতা যেটা অমর হয়ে থাকবে, ইটার্নাল, হ্যাঁ, মানে যেটা হচ্ছে চিরন্তন হয়ে থাকবে আর কি, এই লাইন্স, লাইন্স মানে কবিতার যে লাইন, সেই কবিতার মধ্যে দিয়ে, আমার এই ভার্স, ইটার্নাল ভার্স এর মধ্যে দিয়ে তুমি কিন্তু বেঁচে থাকবে। when in eternal lines to time thou growest, তুমি গ্রো করবে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু একই সঙ্গে সঙ্গে তুমি গ্রো করবে, মানে হচ্ছে যে সময়, সময়ের সাথে সাথে গ্রো করবে, মানে হচ্ছে যে তুমি যে বৃদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, মানে হচ্ছে যে তোমার সৌন্দর্য
তোমার গুণ যা কিছু সেগুলো আরো বেশি গ্রো করবে, মানে এগুলো ডিক্লাইন তো হবেই না, ডিকে তো করবেই না, উল্টে সেগুলো আরো বাড়বে। কেন? তার কারণ হচ্ছে যে আমার পাওয়ারফুল যে রাইম, এটাকে কি বলা হয়, যে এই কনভেনশনটাকে বলা হয় যে ইমমর্টালাইজেশন থ্রু পাওয়ারফুল রাইম, যেটা সিডনি করেছেন, স্পেন্সার করেছেন। শেক্সপিয়ার ওই কথাটা বলছে কি, যে আমার যে রাইম, মানে আমার যে কবিতা, সেটা যে এতই পাওয়ারফুল যে ইট হ্যাজ এ কাইন্ড অফ ইমমর্টালাইজিং পাওয়ার, এসে কাউকে অমর করে দিতে পারে, এরকম একটি ক্ষমতা তার কবিতার আছে, কবি বলছেন আর কি। এবং সেই কারণে তার বন্ধুও অমর হয়ে থাকবে। যার ফলে এটা একটা পোয়েটিক অ্যাম্বিশন, কবি ধারণা আর কি। হ্যাঁ, সবকিছু তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। যুক্তি দিয়ে দেখলে এটা কখনো হতে পারে না যে কোনো কিছু অমর হতে পারে না, কারণ এটা আমাদের একটা কল্পনা। তা যাই হোক, যে মানে তাজমহলও তো অমর নয়, আমরা অমর বলি আর কি, কিন্তু সেটাও আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে আমরা জানি। তাজমহল একদিন তার সৌন্দর্য হারাবে। সবকিছুই তাই হবে, আমরা যতই চেষ্টা করি এটা সম্ভব না, কারণ প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়মের বাইরে তো আমরা কেউ যেতে পারি না, তাহলে তো আমরা সব ঈশ্বর হয়ে যাই। আর এরকম কথা বলা মানে হচ্ছে যে ঐশ্বরিক ক্ষমতা অর্জন করার একটা চেষ্টা, যেটা একটা পুরুষতান্ত্রিক চেষ্টা, যেটা আমি বললাম, ভীষণই ভুল একটা ধারণা। যাই হোক, শেক্সপিয়ার তার একজন প্রেমিক এবং কবি, তার কল্পনা নিয়ে তিনি বলছেন, when in eternal lines to time thou growest, এবং শেষ যে দু লাইন, যেটাকে আমরা বলি কাপলেট, সেখানে তিনি কি বলছেন, so long as man can breathe or eyes can see, so long as man can breathe or eyes can see, যতদিন মানুষ ব্রিথ করবে মানে শ্বাস প্রশ্বাস নেবে, মানে বেঁচে থাকবে, or eyes can see, যতদিন সে নিজের চোখ দিয়ে দেখতে পারবে, মানে কবির কবিতা পড়তে পারবে, so long lives this, ততদিন এটা বেঁচে থাকবে, এটা মানে হচ্ছে তার কবিতা। so long lives this, আমার কবিতা বেঁচে থাকবে, and this gives life to thee, এবং এটাই কিন্তু তোমাকে লাইফ দেবে, মানে এখানে লাইফ মানে জীবন দেওয়া, বা আমরা বলতে পারি ইমমর্টালিটি, মানে তোমাকে অমরত্ব দেবে। তাহলে বোঝা গেল যে শেক্সপিয়ার কি করছেন, যে তার কবিতার মধ্যে দিয়ে হি ইজ পেইং এ ট্রিবিউট টু হিজ বিলাভেড ফ্রেন্ড, his worth, his beauty, and he's trying to immortalize his beauty and worth by his powerful rhyme. So this is a wonderful poem. আমি দেখলাম যে খুব সুন্দর একটি কবিতা, বন্ধুর যে প্রতি কবির এরকম প্রেম একজন পুরুষ বন্ধুর প্রতি, এটা খুবই ইন্টারেস্টিং আর কি, যেভাবে আমরা সাধারণত ভেবে থাকি না, সেভাবে আমাদের ভাবালেন শেক্সপিয়ার, খুব মজার আর কি। আশা করি তোমরা এই কবিতাটি এবার পড়বে এবং এনজয় করবে। আজকে তাহলে এইটুকুই। এরপরে কবিতাটি নিয়ে আরো যে ডিটেইলড অ্যানালিসিস আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা করব। আজ তাহলে এইটুকুই থাক। গুড বাই।